আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন কনক সরোয়ার নিউজ এবং নিউজ টিউব টিভি দুটি ইউটিউব চ্যানেল থেকে আমরা বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির তুলে ধরি, সর্বশেষ সংবাদ তুলে ধরি, কিছুটা বিশ্লেষণ করার চেষ্টা করি আপনাদের বোঝার সুবিধার্থে। বাংলাদেশে আমাদের দর্শক যারা আছেন তাদের জন্য তো বটেই, পুরো পৃথিবী জুড়ে বাংলা ভাষাভাষী যারা বাংলাদেশের সম্পর্কে আগ্রহ রাখেন, বাংলাদেশের রাজনীতি সম্পর্কে আগ্রহ রাখেন, তাদের জন্য আমাদের এই আয়োজন। দর্শক, প্রথমে বলে রাখি, বাংলাদেশ সরকার বাংলাদেশে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করছে, ফেসবুক ইউটিউব নিয়ন্ত্রণ করছে, যার ফলে অ্যালগোরিদমের মাধ্যমে যেভাবে আপনারা আমাদের নোটিফিকেশন পেতেন সেগুলো এখন আপাতত অনেকেই পাচ্ছেন না। আমি অনুরোধ করবো সবাইকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুকের লাইক ফলো দিয়ে যুক্ত থাকুন এবং প্রতিদিন অন্তত একবার একটু আমরা যারা কাজ করছি তাদের ফেসবুকে ঢুকে দেখুন যে নতুন কিছু এসছে কিনা। ইউটিউবের যে কমিউনিটি পেজটি আছে সেই পেজও আমরা অনেক ঘোষণা দিতে পারি, তো আপনার যদি সাবস্ক্রিপশন থাকে তাহলে সেটি আপনি পেয়ে যাবেন। তো এই লড়াই তো চলছে, লড়াইতে আমাদেরকে কৌশলী হতে হবে, আমাদেরকে একটু সাহসী হতে হবে, নাহলে আমরা অনেক তথ্য থেকে বঞ্চিত হব। তো দর্শক, বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি বর্বরতার চূড়ান্ত পর্যায়ে চলে গেছে বাংলাদেশ। 71 সালে পাকিস্তানিরা এতটা বর্বরতা চালায়নি যেটি হাসিনা চালাচ্ছে তার ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশের মাধ্যমে, পাশাপাশি তার শয়তানি কৌশল তো আছেই। এই সব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, বিশিষ্ট সম্পাদক, সাংবাদিক, লেখক জনাব মাহমুদুর রহমান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। কনক, ধন্যবাদ আপনাকে এবং এই সঙ্গে আপনাকে এবং দর্শক শ্রোতাদের প্রতি জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহমুদ ভাই, পরিস্থিতিটা কিভাবে দেখছেন আপনি? ধরেন বর্বরতা, আমি যেটা বলছিলাম যে 71 সালেও এতটা বর্বরতা বোধহয় মানুষ আক্রান্ত হয়নি, বা 71 কেউ ছাড়িয়ে গেছে বর্তমান বর্বরতা ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ মিলে যা করছে। আর আপনি তো জানেন যে কদিন আগে প্রেস ক্লাবের সামনে স্বজন সমাবেশ হয়েছে, বাবাকে না পেয়ে স্ত্রীকে ধরে নিয়ে গেছে, স্বামীকে না পেয়ে, দুধের বাচ্চার ছবি তো এখন পুরো পৃথিবী জুড়ে ঘুরে বেড়াচ্ছে। মানে পরিবারের প্রতি অত্যাচার, জামিন না পাওয়া, ক্রমাগত শাস্তি দিয়ে দিচ্ছে কোর্ট। সব মিলিয়ে এই যে একটা বর্বর কৌশল, আবার ধরেন দল ভাঙার যে শয়তানি কৌশল, কিভাবে দেখেন আপনি সার্বিক পরিস্থিতি? আপনি অনেকদিন আসেননি, যার ফলে আপনার একটা মতামত আমরা জানতে চাই। ধন্যবাদ কনক। আসলে অনেকদিন আসেনি, এটা ঠিক, আপনি প্রায়ই ফোন করেন, এই জন্য ধন্যবাদ। হয় কি, মানে আমাদের এই বয়সে আমরা ওই অত রেগুলার আসতে শরীরও কুলায় না, তার উপরে মানে বলবার মতো তেমন কিছু না থাকলে শুধু চেহারা দেখাতেও আসতে ইচ্ছে হয় না। তো আজকে যেহেতু গুরুত্বপূর্ণ সময় এবং আপনি অনেকদিন ধরে বলছেন, আমারও কিছু কথা জমে গেছে আপনাদের সাথে শেয়ার করবার জন্য, সেই জন্যই আজকে আমি সম্মত হয়েছি। তো প্রথমে আমি বলে রাখি, আমি বর্তমান পরিস্থিতিতে অত্যাচারের প্রসঙ্গে পরে আসব, আগে রাজনৈতিক পরিস্থিতিটা বলি। রাজনৈতিক পরিস্থিতিতে আমি মনে করি শেখ হাসিনা চূড়ান্তভাবে পরাজিত হয়েছেন, এটা দিয়ে আমি শুরু করতে চাই। হয়তো অনেকেই বলবেন যে পরাজয় কোথায় দেখলেন, সে ক্ষমতায় টিকে আছে, বড় বড় কথা বলছে। তো সেটার ব্যাখ্যা, লম্বা ব্যাখ্যা আমরা হয়তো এটা নিয়ে আলোচনা করব, কিন্তু খুব পরিষ্কার ভাবে আমি দ্বিতীয়বার বলছি যে শেখ হাসিনা চূড়ান্তভাবে রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে। এবং এই পরাজয়ের লড়াই করছেন কার সঙ্গে? প্রধানত মানে কাদের নেতৃত্বে এই লড়াইটা হচ্ছে? বিএনপির নেতৃত্বে হচ্ছে, এটা নিয়ে তো কোনো বিতর্কের কোনো জায়গা নেই। এবং বিএনপির সঙ্গে এখন জামাত ইসলামীও পাশাপাশি লড়াই করছে, অন্যান্য দলেরা আছে বিএনপি যাদেরকে নিয়ে যুগপৎ আন্দোলন করছে। কিন্তু এটা নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে তারেক রহমান, যেহেতু ম্যাডাম বেগম খালেদা জিয়া অসুস্থ এবং তিনি এখনো কারাগারে। আমি কিন্তু ওনাকে কারাগারেই বলি, অনেকে বলতে চান তিনি মুক্ত, তিনি একেবারেই মুক্ত নন, এই ভুল ধারণায় যেন আমরা না থাকি। তিনি কারাগারে আছেন, তিনি বন্দী, তিনি ফ্যাসিবাদের হাতে বন্দী। তো তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন এবং আমি প্রথমবারের মতো বলছি এবং খুব মানে জোরের সাথে স্বচ্ছতার সাথে বলছি যে এবারেই আন্দোলনে এখন পর্যন্ত সফল নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমান অভিনন্দন পাওয়ার যোগ্য হয়েছে। আপনার নিশ্চয় স্মরণে আছে যে আমি তারেক রহমানের এবং বিএনপির অনেক রাজনৈতিক কৌশলেরই বিরোধিতা করেছি, আপনার অনুষ্ঠানে করেছি, লেখালেখি করে করেছি। 2018 সালের নির্বাচনে অংশগ্রহণের আমি বিরোধী ছিলাম, এটা সবাই জানেন আপনারা। এবং আরো কিছু কিছু বিষয়ে আমার বিরোধিতা আছে বিএনপির সঙ্গে, ভারত নীতি নিয়ে বিরোধিতা আছে। কিন্তু এবার আন্দোলনে তারেক রহমান যে নেতৃত্ব দিয়েছেন আমার মনে হয় খুবই সঠিক এবং রাজনৈতিকভাবে কৌশলী নেতৃত্ব দিয়েছেন এবং তিনি অভিনন্দন পাওয়ার যোগ্য। এটা এ পর্যন্তই থাক। আমি নিশ্চিত যে আপনি এরপরে এই প্রসঙ্গে আরো আসবেন, নিশ্চয়ই জেনারেল ইব্রাহিমের প্রসঙ্গে আসবেন, শাহজাহানের প্রসঙ্গে আসবেন, তো সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। তো এই দুটো সেন্টেন্স দিয়ে আমি শেষ করছি প্রাথমিক বক্তব্য। এরপরে আসছি আমি অত্যাচারের দিকে। অত্যাচার তো শেখ হাসিনা, আমি একটা আর্টিকেল লিখেছিলাম, আপনার মনে আছে বোধহয়, যে আমি সেই আর্টিকেলের হেডলাইন ছিল কিছুদিন আগেই, মাস দুয়েক আগে বোধহয়,
যে মানুষ এত ইতর হয়, হাসিনা হয়। এই ছিল আমার আর্টিকেলটার হেডলাইন। জি, জি, জি। হুম, হুম, হুম। তো শেখ হাসিনার কাছ থেকে এর থেকে ইতর হওয়ার নিচে নামার আর কোনো সুযোগ নাই, কোনো মানুষের পক্ষে এটা সম্ভব না। আপনি আজকে বলেছেন শয়তানি বলেছেন, যে তার কৌশল, শয়তানি কৌশলের কথা বলেছেন, বর্বরতার কথা বলেছেন। আমি মনে করি এসব শব্দ খুব সফট হাসিনার জন্য। হাসিনার জন্য কারেক্ট শব্দ কি হবে সেটা আমি জানি না, হয়তো যারা ল্যাঙ্গুয়েজে পারদর্শী তারা বলতে পারবেন। তবে আমি ইতর শব্দটা ব্যবহার করি। আর একটা বলা যেতে পারে যে পৈশাচিকতা। হাসিনার পৈশাচিকতার বোধহয় কোনো সীমা পরিসীমা নাই। আপনি সেদিন মানববন্ধনের কথা বললেন, যেখানে স্বামীকে না পেয়ে স্ত্রীকে ধরে নিয়ে গেছে, বাচ্চারা কান্নাকাটি করছিল তাদের মায়েদের জন্য, তাদের বাবাদের জন্য। গুম হয়ে যাচ্ছে মানুষ। এখন আবার শুরু হয়েছে হেলমেট বাহিনী এবং মুখোশ পরে মানুষের উঠিয়ে নিয়ে যাওয়া, তাদেরকে হাতুড়ি পেটা করা। কাজেই শেখ হাসিনা পারেন না এমন কোনো কাজ নাই। এটা হচ্ছে শেখ হাসিনার চরিত্র। এই চরিত্র বুঝতে যেন আমরা ভুল না করি। এই ভুলটা বিএনপি করেছে, কিন্তু আমি গত 17 বছর ধরে শেখ হাসিনার চরিত্র নিয়ে, মানে এই চরিত্র নিয়ে, ব্যক্তিগত চরিত্র নিয়ে আমি বলছি না তিনি সৎ কিংবা অসৎ, সেগুলো ব্যক্তিগত আলোচনা, ওই আলোচনায় আমি কখনো যাই না, আজও যাব না। কিন্তু রাজনৈতিক ভাবে এর থেকে নিকৃষ্ট মানুষ হওয়া সম্ভব না। আমরা হিটলার মুসলিনের কথা শুনি, আমরা ইদানিং কালের ধরেন লুকাশেঙ্কোর কথা শুনি বেলারুশের, অথবা উত্তর কোরিয়ার কিমের কথা শুনি, অথবা ক্যাম্বোডিয়ার হুনসেনের কথা শুনি। কিন্তু এরা সবাই শিশু শেখ হাসিনার কাছে। অত্যাচার এবং নিপীড়ন এরা শিখতে পারে শেখ হাসিনার কাছ থেকে, মানুষের উপরে কতটা অত্যাচার এবং নিপীড়ন করা যায়। কিন্তু অত্যাচার নিপীড়ন করে আপনি টিকতে পারবেন ক্ষমতায়? হাসিনা টিকে আছে একটানা 15 বছর, বেআইনি ভাবে, অসাংবিধানিক ভাবে টিকে আছে। বিশেষত তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করার পরে 2014 সালের যে নির্বাচন, তথাকথিত নির্বাচন শেখ হাসিনা করেছে একদলীয়, সেই নির্বাচনের পর থেকে এ পর্যন্ত আমি পরিষ্কার ভাবেই বলি যে এই সরকার সম্পূর্ণ অবৈধ। এই অবৈধ সরকারের সেলফ ডিক্লেয়ার্ড প্রধানমন্ত্রী অথবা সেলফ প্রোক্লেইমড প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যা যা করেছেন সব কিন্তু বেআইনি ভাবে করেছেন। এবং এই তার বেআইনি 10 বছরের কার্যক্রমে যারা যারা তার সঙ্গে সহযোগিতা করেছে, সেটা ব্যুরোক্রেসি হোক, বিচার বিভাগ হোক, পুলিশ হোক, র্যাব হোক, সেনাবাহিনী হোক, সবাই তার অপরাধের সঙ্গী। এবং এই ফান্ডামেন্টাল থেকে আমরা যেন সরে না যাই। তো কাজেই জুলুম তিনি করতেই থাকবেন এবং জুলুমের তিনি কোনো শেষ রাখবেন না। এবং আমরা কেউ যেন এমন ভুল ধারণায় না থাকি যে শেখ হাসিনা স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেবেন। শেখ হাসিনার মতো চরিত্রের যে সমস্ত শাসক আছেন তারা কখনো স্বেচ্ছায় ক্ষমতা ছাড়েন না। আমি আপনার এখানে শেষ যেবার এসেছিলাম, মনে হয় আমি একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনা তার অপকর্মের মাধ্যমে প্রমাণ করে দিচ্ছে বা এক ধরনের লেজিটিমেসি দিচ্ছে, বৈধতা দিচ্ছে শেখ মুজিব হত্যাকাণ্ডকে। কারণ আজকে যারা ইয়াং জেনারেশন, তাদের মধ্যে একটা ধারণা হতে পারে যে কি দরকার ছিল শেখ মুজিবকে হত্যা করবার, তাকে তো অন্যভাবে সরানো যেত, জনগণ তাকে সরাতে পারত। জনগণ যে তাকে সরাতে পারতো না, তাকে যে পিসফুলি সরানোর কোনো জায়গা ছিল না, সেটা বোধহয় আজকের তরুণ সমাজ এখন শেখ হাসিনাকে দেখে বুঝতে পারছে। এই জন্য 75 সালে যারা সেনাবাহিনীর যে অংশ শেখ মুজিবুর রহমানকে হত্যা করার মাধ্যমে বাকশালের পতন ঘটিয়েছিল, তারা কিন্তু জাতীয় বীরই ছিল। আপনি চিন্তা করে দেখুন যে তারা কি ধরনের রিস্ক নিয়েছিল, এবং তাদের মধ্যে অধিকাংশকে জীবন দিতে হয়েছে। শেখ হাসিনা তার প্রতিশোধ নিয়েছে তাদেরকে ফাঁসি দিয়ে, এবং 2-4 জন যারা জীবিত আছেন এখনো, তারা কিন্তু দেশের বাইরে, তারা কেউ বাংলাদেশে নাই। কাজে তারা তাদের সমস্ত জীবন উৎসর্গ করেছেন কেন? বাংলাদেশের জনগণকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য। এটা আমাদের ভুলে গেলে চলবে না। জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য যে আমরা তাদেরকে তাদের যোগ্য মর্যাদা দিতে পারি নাই, বরং তাদেরকে যখন হত্যা করা হয়েছে বিচারের নামে, তাদেরকে যখন মেরে ফেলা হয়েছে, তখনও আমরা চুপ থেকেছি। এখন বলার সময় এসছে শেখ হাসিনার এই 15 বছরের দুঃশাসনের পরে যে তার পিতার দুঃশাসনও একই শ্রেণীর ছিল, এবং এই কারণেই শান্তিপূর্ণভাবে শেখ মুজিবুর রহমানকে সরানো সম্ভব ছিল না। আজকেও তেমনি শান্তিপূর্ণভাবে শেখ হাসিনাকে সরানো সম্ভব, এটা ভাবতে আমার দ্বিধা হয় যে আসলে কি শান্তিপূর্ণভাবে শেখ হাসিনাকে সরানো সম্ভব। এবার তো প্রথম থেকে বিএনপি অহিংস রাজনীতি করছে। বারে বারে বিএনপির নেতারা বলেছেন, আজকে জেলে মির্জা ফখরুল সাহেব, তিনি প্রত্যেক বক্তৃতায় বলেছেন যে আমরা অহিংস আন্দোলন করছি। আমাদের যারা পশ্চিমা বিশ্বের বন্ধু আছেন তারা বারে বারে বলেছেন বিএনপিকে কিন্তু সহিংসতা করা যাবে না। এই নসিহত তারা সবসময় দিয়েছেন। আমেরিকা দিয়েছে, ইউরোপ দিয়েছে, ইংল্যান্ড দিয়েছে, এবং বিএনপি কোন রকম সহিংসতা করে নাই।
তারপরেও যে প্রায় 26 জনকে প্রাণ হারাতে হয়েছে এই আন্দোলনে, তাদের প্রাণ কেন হারাতে হলো? তারা শহীদ কেন হলো? গণতান্ত্রিক আন্দোলনেই তো শহীদ হলো, তাই না? এবং তারা শহীদ হলো কার সহিংসতার জন্য? শেখ হাসিনার সহিংসতার জন্য। কাজেই বিদেশিদেরও এখন বলার সময় এসছে যে বিএনপি বা বিরোধী দল কোনো সহিংসতা করে নাই, এবারে সকল সহিংসতার জন্য শেখ হাসিনা এবং তার সঙ্গী সাথী পুলিশ, আর্মি, বিডিআর তো এখন নাই, বিজিবি, র্যাব, তারা সম্পূর্ণ দায়ী। আর একটা সেন্টেন্স বলে আমি এই আলোচনা শেষ করবো, তারপরে আপনার অন্য প্রশ্নে যাব। আপনি পাকিস্তানি আমলের সাথে তুলনা করেছেন। পাকিস্তানি আমলে আমি ম্যাট্রিক পাস করেছি 69 সালে, তখন আমার বয়স 16 বছর, তখনও হয় নাই, 15 বছর থেকে কয়েক মাস বেশি আর কি, যখন আমি ম্যাট্রিক পাস করেছি 69। এখন আমার বয়স 70 বছর। তো পাকিস্তানি আমলে যদি মুক্তিযুদ্ধকালীন 9 মাস আমি বাদ দেই, ওই সময়টাকে যদি বাদ দেই, তাহলে পাকিস্তানি আমলে 24 বছরে, অর্থাৎ 25শে মার্চ 71 সালের 25শে মার্চ রাত পর্যন্ত পুরো 24 বছরে যতজন মানুষকে পাকিস্তানি তৎকালীন শাসক শ্রেণী হত্যা করেছিল গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য 24 বছরে, এখন তো শেখ হাসিনা প্রতি বছর তার থেকে বেশি সংখ্যক মানুষকে হত্যা করেন প্রতি বছর। চিন্তা করে দেখুন কোন। এবং তখন যে পরিমাণ মানুষ রাজনৈতিক কারণে জেলে থাকতেন, আজকে এই মুহূর্তে বাংলাদেশে 24 বছরে যত লোক জেলে যায় নাই, তার থেকে কয়েক গুণ বেশি মানুষ আজকে এই মুহূর্তে তথাকথিত স্বাধীন বাংলাদেশে কারাগারে আছে। কাজে কিসের সাথে তুলনা করছেন আপনি? 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জিতলো কি করে যদি পাকিস্তানি তৎকালীন শাসক গোষ্ঠী তাকে জিততে না দিয়ে থাকে? জিতলো কি করে শেখ মুজিবুর রহমান? আপনি কি কল্পনা করতে পারেন যে আজকে শেখ হাসিনার আমলে তিনি ক্ষমতায় থাকবেন আর বাংলাদেশে একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিরোধী দল বিজয়ী হবে? এটা ভাবা যায় আজকে? তাহলে 1970 সালে আর্মি গভর্নমেন্ট তখন ক্ষমতায় পাকিস্তানে মার্শাল ল গভর্নমেন্ট ক্ষমতায়। চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর কে ছিল? ইয়াহিয়া খান। ইয়াহিয়া খানের আন্ডারে ইলেকশন হয়েছে, সেই ইলেকশনে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে, শেখ মুজিব বিজয়ী হয়েছে, শেখ মুজিবুর রহমান। তাহলে আপনি কি পাকিস্তানি আমলের সাথে তুলনা করেন? না মাহমুদ ভাই, আমি আসলে শেষ করি যে আজকের তুলনায় তাহলে পাকিস্তানি আর্মি শাসনের অধীনে গণতান্ত্রিক অধিকার মানুষের বেশি ছিল না কম ছিল? এটা বলেন আপনি আমাকে। তাই না? তো বেশি যদি না থাকবে তাহলে শেখ মুজিবুর রহমান জিতলেন কি করে 1970 সালের নির্বাচন? কিভাবে জিতলেন তিনি? তাহলে আর্মি গভর্নমেন্টের আন্ডারে, পাকিস্তানি আর্মি গভর্নমেন্টের আন্ডারে জনগণের যে অধিকার ছিল তার 100 ভাগের 1% অধিকার আজকে তথাকথিত স্বাধীন বাংলাদেশে জনগণের নাই। না মাহমুদ ভাই, ওইটাই আমি ইন্ডিকেট করতে চাইছি। আসলে ওই যে মুক্তিযুদ্ধকালীন সময় যেভাবে কিছু এদেশীয় দোসর যেভাবে মানুষকে ঘর চিহ্নিত করে দিয়েছে, লুটপাট চালিয়েছে, ছাত্রলীগ যুবলীগ পুলিশের সহায়তা কিন্তু সেই কাজগুলো করছে, পুলিশও করছে। তো ধরেন কম্পারেটিভলি দেখলে পাকিস্তান আমলে শেখ মুজিবের যে আত্মজীবনী, সেটা পড়লেই তো বোঝা যায় যে কত আরাম আয়সে তারা রাজনীতি করছে। পুলিশ ফোন করছে, থানায় আসেন, আপনাদের অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, সে অ্যারেস্ট হয়ে চলে গেছে, বলে ঠিক আছে আমি খাওয়া দাওয়া করে আসতেছি। তো কত ইজি ছিল, মানে সম্মান ছিল। না ওই সময় কি কল্পনা করা গেছে যে হাজবেন্ডকে পাওয়া যাবে না এই জন্য স্ত্রীকে উঠিয়ে নিয়ে গেছে? এরকম একটা ঘটনা হয়েছে নাকি পাকিস্তানি আমলে? বরং উল্টোটা হয়েছে। এমনকি মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরেও শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে বন্দী, সেই অবস্থায় শেখ মুজিবুর রহমানের সম্পূর্ণ পরিবার রাজকীয় ভাবে থেকেছে, রাজকীয় ভাবে ধানমন্ডিতে থেকেছে। কারা তাদেরকে থাকতে দিয়েছে? পাকিস্তান সেনাবাহিনী। তাদের বাজার করে দিত কে? পাকিস্তান সেনাবাহিনী। শেখ হাসিনার যে সন্তান জন্ম নিয়েছে জয়, কোথায় জন্ম নিয়েছে? 71-এ। কারা তার মানে সেই ওই অবস্থায় প্রেগনেন্ট শেখ হাসিনাকে জেলখানায় নিয়ে হসপিটালে নিয়ে গেছে? পাকিস্তান সেনাবাহিনী। এবং পাকিস্তান সেনাবাহিনীর তত্ত্বাবধানেই জয় জন্মলাভ করেছে সেই সময় 1971 সালে। কোনো সমস্যা হয় নাই। আর আজকে শুধুমাত্র রাজনৈতিক কারণে একজন সাধারণ রাজনৈতিক কর্মীকে না পেলে পুলিশ তার স্ত্রীকে নিয়ে যাচ্ছে, তার পরিবারকে অত্যাচার করছে। পাকিস্তানি আর্মির নৃশংসতাকেও এরা ছাড়িয়ে গেছে। হ্যাঁ, ওই পরিমাণ হত্যাকাণ্ড এখনো হয় নাই, কিন্তু গুম তো হচ্ছে। এখন যে পরিমাণ গুম হচ্ছে, এই পরিমাণ গুম তো পাকিস্তানে আমলের মুক্তিযুদ্ধের সময় হয় নাই। মুক্তিযুদ্ধের সময় হয়েছে কবে? যখন একেবারে শেষ সময়, যখন পাকিস্তানিরা পরাজিত হয়েছে, তখন বুদ্ধিজীবী হত্যা হয়েছে 13 আর 14 ডিসেম্বর 1971 সালে। তার আগ পর্যন্ত তো এরকম গুম হয় নাই আজকে যে গুম হচ্ছে। কাজেই সব মিলে আজকে তথাকথিত গণতন্ত্রের নামে বাংলাদেশে যেটা করা হয়েছে 15 বছর হাসিনার আমলে, এর থেকে বড় ওয়ার ক্রাইম, এর থেকে বড় ক্রিমিনাল অ্যাক্টিভিটি হতে পারে না। সুতরাং আজকে বিচার করেছে এই শেখ হাসিনা, মানবতা বিরোধী বিচার করেছে বাংলাদেশে। 1 নম্বর মানবতা বিরোধী বিচার যদি আজকে করতে হয়, তাহলে শেখ হাসিনা দিয়ে বিচার আজকে শুরু করতে হবে।
এবং মাহমুদ ভাই 14 ডিসেম্বরে যে বুদ্ধিজীবী হত্যা সেটিও তো অমীমাংসিত, কারা করছে কি করছে ওই আলোচনায় আজকে আমরা যাবো না, যেটা ওই আলোচনার বিষয় না। আমি শুধু উদাহরণ হিসাবে বললাম, শুধুমাত্র এক্সাম্পল হিসাবে আমি বললাম আপনাকে। তবে ধরেন শেখ হাসিনা যত মচমচ কথাই বলুক, বাস্তবতা ভিন্ন। আপনি যদি দেখেন, একটু আগে আমি দেখছিলাম যে টুইটারে এক্সে জুলকারনাইন শাহের স্বামী একটি পোস্ট দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে মানে ভিআইপি আবাসস্থল মানে এবং কার্যালয়ের পার্শ্ববর্তী সড়কসমূহে যান চলাচল নিয়ন্ত্রণ, অর্থাৎ সেনাবাহিনীর কোনো সাজোয়া যান বা কনভয়, সশস্ত্র বা নিরস্ত্র কোনো কিছু শেখ হাসিনার বাসভবনের আশপাশে দিয়ে যেতে পারবে না। অর্থাৎ শেখ হাসিনার মনে কিন্তু একটি ভয় ঢুকে গেছে। যদিও তিনি বলছিলেন, আপনি জানেন যে টাইম পত্রিকার টাইমে ইন্টারভিউ শেষটা হয়েছে, তিনি বলেছেন যে আমাকে মৃত্যু ছাড়া আমাকে কেউ সরাতে পারবে না, এরকম একটি বক্তব্য দিয়েছেন, যেটি আপনি আসলে আপনার কথা তো বেরিয়ে এসছে। তো মাহমুদ ভাই ধরেন, আপনি তারেক রহমান সাহেবের নেতৃত্বের কথা বলছিলেন, সেই নেতৃত্বের একটা বড় সাফল্য হচ্ছে এ পর্যন্ত বিএনপিকে তারা ভাঙতে পারে নাই। সকল এজেন্সি কোটি কোটি টাকা বরাদ্দ করেও সেটি সম্ভব হয়নি। এর মধ্যে কিছু মানুষ গেছেন, জেনারেল ইব্রাহিম, বীর উত্তম, ব্যারিস্টার শাহজাহান ওমর। তো আমরা জানি যে প্রচন্ড চাপের মুখেও বিএনপি নেতারা কিন্তু ঐক্যবদ্ধ আছেন এবং এখনো আছেন, তাদেরকে প্রচুর চাপ দেওয়া হচ্ছে। তো এই যে শয়তানি বিষয়গুলো, এবং ধরেন এর মধ্যে আরো ছোটখাটো অনেক নেতা গেছেন, কিন্তু মাহমুদ ভাই এই মুহূর্তে আমি যেটা আগেও একটি অনুষ্ঠানে বলেছি যে এই নির্বাচনটা তো আর স্বাভাবিক কোনো নির্বাচন না। বাংলাদেশের মানুষ, আপনি শেষ করার আগে বলি, এটাকে নির্বাচন শব্দই বলবেন না। আচ্ছা, এই নির্বাচন শব্দ বলাটাই উচিত না। আমি বলবো এটাকে কি বলা উচিত। বাংলাদেশের মানুষ যেখানে তার গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে, 26 জন মানুষ মারা গেছে, হাজার হাজার মানুষ জেলে, হাজার হাজার মানুষের কারাদণ্ড দেওয়া হয়েছে, সেখানে এই যে কিছু নেতা, জেনারেল ইব্রাহিম বা বীর উত্তম, মুক্তিযোদ্ধা, তারা দুজনে কিন্তু খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা, তাদের এই চলে যাওয়া বা দল ভাঙার যে হাসিনার যে কৌশলের যে ব্যর্থতা, আপনি কিভাবে দেখেন সার্বিকভাবে, যদি একটু বলেন আমাদেরকে। আমি এই জন্যই আমি বললাম যে হাসিনা পরাজিত হয়েছে রাজনৈতিকভাবে। কারণ আপনি যদি আমরা গত 6 মাসের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখবো 6 মাস কেন, তারও আগে থেকে 1 বছর খানেক ধরে যে বিএনপির মধ্যে ভাঙন ধরানোর জন্য এমন কোনো চেষ্টা নাই যেটা শেখ হাসিনা করে নাই। আপনার বিভিন্ন গল্প বলা হয়েছে, আপনার দেশের থেকেই বলা হয়েছে সিআইএ এর ভুয়া এজেন্ট মাসুদ করিম, তাকে লাগানো হয়েছে। সে ঢাকা বাংলাদেশে গিয়ে লোকজনকে টাকা পয়সা দিয়েছে, টাকা পয়সা দিয়ে কেনার চেষ্টা করেছে, অত্যাচার নির্যাতন চালানো হয়েছে, ভুয়া মামলা দেওয়া হয়েছে, শুধুমাত্র রাজনীতিবিদ না, তাদের পরিবারকে টার্গেট করা হয়েছে। এবং শেখ হাসিনা এবং তার দল থেকে এমন একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল যে বিএনপি ভাঙা সময়ের ব্যাপার মাত্র। এবং আপনার কিছুদিন মনে আছে নিশ্চয়ই, কিছুদিন আগে জেনারেল ইব্রাহিম যাওয়ার পরে কাদের সাহেব, ওবায়দুল কাদের সাহেব বললেন যে সবে তো একটা ফুল ফুটলো, অনেক ফুল ফোটা বাকি আছে। তো ফুল হয়তো ফোটে নাই, ওই যে এক ধরনের ফুল আছে বুঝলেন, যেগুলো ফুটলে নাকি পচা মাংসের গন্ধ বেরোয়। এক ধরনের স্পেশাল টাইপ অফ ফুল আছে যেটা ফুটলে পচা মাংসের গন্ধ বেরোয়। তো এরকম পচা মাংসের গন্ধ বেরোনো মাত্র 2টা ফুলকে পেয়েছেন ওবায়দুল কাদের। একটা হলো আপনি মেজর জেনারেল ইব্রাহিমের কথা বললেন, আর একজন মেজর শাহজাহান ওমর। দুর্ভাগ্যবশত কি জানেন, দুজনই সেনাবাহিনী। তাহলে বাংলাদেশের জনগণের সেনাবাহিনী সম্পর্কে কি ধারণা হচ্ছে, যে সেনাবাহিনী হয় কি বেইমান হওয়ার জন্য? মানে যাদেরকে আমরা এতদিন দেশপ্রেমিক বলতাম, সেই দেশপ্রেমিকের মধ্যে এখন যে দুজন বেইমানি করলো, বাকিগুলো কেউ যায় নাই, কিন্তু দুজনই সেনাবাহিনীর লোক। কারণ বাকি যাদের কথা বলা হচ্ছে, তা এটা বিএনপিরও বলা উচিত। আমি বিএনপি বুঝি না, বিএনপির মুখপাত্ররা কেন আরো পরিষ্কার ভাবে বলে না। যেমন শমশের মবিন চৌধুরী, তিনি তো বিএনপি থেকে বহিষ্কৃত বহু আগে। এবং আপনার মনে আছে নিশ্চয়ই 2018 সালে শমশের মবিন চৌধুরী নির্বাচন করেছিলেন বদরুদ্দোজা চৌধুরীর দল থেকে। তাহলে তাকে এখন বিএনপি বলার তো কোনো সুযোগ নাই। এবং আরো মজার ব্যাপার দেখেন, শমশের মবিন চৌধুরীও কিন্তু সেনাবাহিনীর লোক। তাহলে সেনাবাহিনীর লোক আমরা ইব্রাহিমকে পাচ্ছি, আমরা সর্বশেষ যাকে পেলাম শাহজাহান ওমর, শমশের মবিন চৌধুরী, কিন্তু 3জনই বের করে দেওয়া হয়েছে। আরেকজন সেনাবাহিনীর লোক আছে যে বহুদিন ধরে ষড়যন্ত্র করছে, মেজর আখতারুজ্জামান। সে নিজেকে বিভিন্ন জায়গায় জোর করে পরিচয় দেয় আমি বিএনপির, এবং জোর করে বিভিন্ন বাংলাদেশের তথাকথিত টেলিভিশন চ্যানেল, যেগুলো সরকারি মুখপাত্র, দালাল, তারা তাকে নিয়ে আসে বিএনপির পক্ষে হয়ে বলার জন্য। যদিও তিনি বিএনপিতে নাই আজ থেকে 10 বছরের বেশি সময় ধরে, তাকে তার আগে বহিষ্কার করা হয়েছে। ম্যাডাম তাকে বহিষ্কার করেছেন বহু আগে, এবং তিনিও কিন্তু সেনাবাহিনীর। তাহলে মেজর আখতার, শমশের মবিন চৌধুরী, মেজর শাহজাহান ওমর, মেজর জেনারেল ইব্রাহিম, ভাই বাংলাদেশ সেনাবাহিনীর হলোটা কি? সবগুলির মধ্যে কি বেইমান হয়ে গেল নাকি? সবগুলো আর্মি। আচ্ছা, তারপরে আরো যে তৈমুর আলম খন্দকার, অন্য একটা পাওয়া গেছে অ্যাডভোকেট, তাকেও তো বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। আপনার মনে আছে ইলেকশনে করবার জন্য,
ওই আইভির বিরুদ্ধে নারায়ণগঞ্জ পৌরসভা নির্বাচন করবার জন্য। তাকেও বিএনপি বলার কোনো সুযোগ নাই। সুতরাং বিএনপি থেকে নিতে পেরেছেন মাত্র একজন, এটা আমাদেরকে মনে রাখতে হবে, মাত্র একজন। আচ্ছা, বিএনপিতে ভাইস চেয়ারম্যানের সংখ্যা কত? আমি শেখ জানতাম 36 জন, আরো বেশি হতে পারে, আমার 36 জন জানা ছিল আমার। এবং ভাইস চেয়ারম্যানের সমপর্যায়ের হলো উপদেষ্টার সংখ্যা কত? আমার মনে হয় 40-45 জনের কম না। তো সব মিলে ভাইস চেয়ারম্যান লেভেল যেটা বিএনপির, সেটার সংখ্যা প্রায় 100 জনের মধ্যে কয়জন গেছে? একজন, একজন, মেজর শাহজাহান ওমর। তাহলে এই হচ্ছে সাফল্য। তো আপনার এর থেকে বড় রাজনৈতিক পরাজয় আর কি হতে পারে? আপনাকে আরেকটা মজার কথা বলি, এটা আমি একটা বিশ্বস্ত সূত্রে শুনেছি, আমি নিজে উপস্থিত ছিলাম না, এই জন্য দর্শকদের কাছে আগেই মাপ চেয়ে বলছি যে এটা আমি শিওরিটি আপনাদেরকে দিতে পারবো না, কিন্তু আমাকে একটা সোর্স জানিয়েছে যে এই নাটক যখন শেষ হয়ে গেল, অর্থাৎ 30 তারিখ যখন পার হয়ে গেল, কারণ আপনার মনে আছে 30 তারিখ ছিল মনোনয়নপত্র জমা দেওয়া শেষ দিন, তারপরে শেখ হাসিনা নাকি সব গোয়েন্দা সংস্থা প্রধানদের তিনি ডাকিয়েছিলেন গণভবনে, ডাকিয়ে তিনি খুব উষ্মা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তোমাদেরকে এত কোটি কোটি টাকা দেয়া হলো, তোমরা আমাকে ভরসা দিলা যে বিএনপির একটা বিরাট অংশ চলে আসবে, তাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা চলে আসবে, তাদের অর্ধেকের বেশি অংশ চলে আসবে এবং নির্বাচনে অংশগ্রহণ করবে। আমি এতগুলো দোকান খুলে দিলাম, দোকান মানে বুঝতেই পারছেন, গরু ছাগলের দোকান, যেমন ওই হাটের মতো, গরু ছাগল হাটের যেরকম হাট বসে আর কি কোরবানি ঈদের সময় বাংলাদেশে, সেরকম খুলে দিয়েছিল না কি বিএনএম নামে একটা আরো এগুলো খুলে দিয়েছিল। তো শেখ হাসিনা চার্জ করছেন এবং সেখানে নাকি সকল গোয়েন্দা প্রধানরা উপস্থিত ছিলেন যে এতগুলো দোকান খুললাম, কোথায় গেল, তাহলে তোমরা এত টাকা কি করলে? এবং গোয়েন্দারা চুপ করে মাথা নিচু করে বসেছিল, তাদের কাছে কোনো জবাব ছিল না। আর একটা মজার সংবাদ দেই আপনাদেরকে, মানে এগুলো জনগণের বুঝবার জন্য যে কত বড় বিজয় বিএনপি অর্জন করেছে এবং তারেক রহমান সাহেব তার নেতৃত্ব দিয়ে অর্জন করতে পেরেছেন লন্ডনে বসে থেকে, এটা বিশাল সাফল্য তারেক রহমানের জন্য। এবং আমি মনে করি তার রাজনৈতিক জীবনের কম তো হলো না, তারেক রহমান সাহেবের রাজনৈতিক জীবনে তো আমি যদি সেই 2001 থেকেও চিন্তা করি, তাহলেও তো প্রায় কোয়ার্টার সেঞ্চুরি হয়ে গেল, তো 23 বছর, এবং তারও আগে থেকে তিনি নাকি রাজনীতির সাথে জড়িত। আমি অবশ্য জানি না, আমি সরাসরি জড়িত কখনো ছিলাম না রাজনীতিতে, বলতে পারবো না, কিন্তু ধরেন 25 বছর তারেক রহমান সাহেব রাজনীতির সাথে জড়িত। আমার মনে হয় এবারই উনি সর্বপ্রথম সর্বাত্মক বিজয় অর্জন করেছেন এখন পর্যন্ত, এরপরের ইতিহাস আমরা এখনো জানি না এ পর্যন্ত। তো আরো মজার যেটা বলছিলাম আপনাদেরকে, এই যে দোকানগুলো হয়েছে, এই দোকানগুলো এখন নাকি সব বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়েছে কেন জানেন? এই দোকানগুলোতে অনেক টাকা নিয়ে গেছিল এই সমস্ত গোয়েন্দারা। তো টাকা যেগুলো দেওয়া হয়েছে, ধরেন কথার কথা, একটা দোকানের জন্য 5 কোটি টাকা বরাদ্দ, তো প্রথমেই গোয়েন্দা প্রধানরা 2 কোটি টাকা নিজেরা মেরে দিয়েছে, বুঝতে পারলেন? 2 কোটি টাকা নিজেরা নিয়ে গেছে, নিয়ে বাকি 3 কোটি টাকা ওই দোকানের মালিককে দিয়েছে। তো ওই দোকানের মালিক মানে ধরেন একটা দোকান যদি আমরা বলি তৈমুর আলম খন্দকার এবং শামসুল মমিনের দোকান, তো শামসুল মমিন আর তৈমুরের দোকানে 3 কোটি টাকা দেওয়া হলো। এবং তারা যাদেরকে নমিনেশন দিয়েছে তাদের তো কেউ চেনে না, এদেরকে কেউই চেনে না, কাদেরকে নমিনেশন দিয়েছে নাই, শুধু লিস্টে নাম দেখবেন। অনেকে এই টাকা নিয়ে পালিয়ে গেছে, তাদের আর কোনো এখন খুঁজে পাওয়া যাচ্ছে না যে তারা কোথায়। আমি একটা নিউজে দেখলাম, টকশোতেও আরো 2-4 জন বলেছেন, নোয়াখালীতে সম্ভবত তৈমুর আলম খন্দকারের পার্টি 4 জনকে নমিনেশন দিয়েছে, কাউকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। 4 জনের একজনও জমা দেয় নাই নমিনেশন পেপার, কারণ তৈমুর আলম খন্দকারের দাবি অনুযায়ী 290 জনকে তারা নমিনেশন দিয়েছে, আর ইলেকশন কমিশন বলছে যে 151 জন নমিনেশন পেপার সাবমিট করেছে, তার মানে প্রায় অর্ধেক, 140 জনের কোনো হদিস নাই। তো বাংলাদেশে আপনি ভাবা যায় না যে এই পরিমাণ টাকা নিয়ে, এবং কত শত শত কোটি টাকা যে এবার খরচ করেছে এই সরকারের টাকা মানে জনগণ কি বুঝতে পারছেন? আপনারা কার টাকা? আপনার আমার টাকা নিয়ে তারা গরু ছাগলের মতো রাজনীতিবিদদের কিনতে গিয়েছিল, কিন্তু সেই কাজে ব্যর্থ হয়েছে শেখ হাসিনা। এবং তারেক রহমান তার দলকে ঐক্যবদ্ধ রাখতে সমর্থ হয়েছেন। এবং এই পরাজয়ের পরে শেখ হাসিনার, তিনি কি 7 তারিখে নির্বাচন করে ফেলবেন? নির্বাচন শব্দটা বলা উচিত না, আমি ভুল বললাম, এটার একটা নাম দিতে পারেন আপনার, ডামি নির্বাচন। ডামি নির্বাচন কেন বললাম? এটা শেখ হাসিনা নিজেই বলেছেন, ডামি প্রার্থী রাখতে হবে, এটা তো তার মুখের শব্দ, ডামি প্রার্থী রাখতে হবে। তাহলে এটাকে ডামি নির্বাচন নাম দেওয়াটাই আমি মনে করি এটা সঠিক। তো 7 তারিখে একটা ডামি নির্বাচন তিনি করলেও করে ফেলতে পারেন, আমি জানি না, করতে পারবেন না এরকম কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না, যদি না তার আগে আপনি যেটা একটু আগে সামির বোধহয় একটা যে যেখানে আর্মির ভয়ে শেখ হাসিনা এখন কম্পমান, এখন সেই আর্মির মধ্যে কি কর্নেল ফারুক এবং মেজর ডালিম বা এনাদের মতো দেশপ্রেমিকরা কি এখনো আছে আর্মিতে? আমি জানি না, থাকলে তো আমি খুবই আনন্দিত হব, ইয়াং জেনারেশনের মধ্যে যদি এখন থাকে। এবং সেরকম কেউ আছে কিনা যারা শেখ হাসিনাকে গিয়ে বলবে যে আপনার সময় শেষ হয়ে গেছে,
আপনি এবার বিদায় হন। এটা বলার মতো আর্মি যদি থাকে তাহলে সেই আর্মি মাহমুদ ভাই, ঘটনাক্রমে মনে হচ্ছে নিশ্চয়ই আছে, না এটা হাসিনা এত ভয় পাওয়ার কারণে। আমি স্যালুট করতে চাই তাদেরকে, যদি এখনো থাকে তাহলে তাদের প্রতি আমার সম্মানের কোনো শেষ নাই। এই বয়সে আমি সব যারা আছে তারা বলতে গেলে আমার তো ধরেন তাদের বয়স যদি 40 বছর হয় তাহলে তো প্রায় আমার ছেলের বয়সী, তাই না? আমার বয়স 70 বছর, তাহলে আমার পুত্র সহ তাদেরকে স্যালুট করতে আমার কোনো অসুবিধা নাই, যদি সেরকম সত্যিকারের দেশপ্রেমিক এখনো থেকে থাকে। তো আমি যেটা বলছিলাম, তো এত বড় পরাজয় হয়েছে, বিএনপি কে ভাঙতে পারেন নাই। আচ্ছা, তারপরে আপনি বিদেশের অবস্থা দেখেন, আপনি জাতিসংঘ বলে দিয়েছে তারা কোনো অবজারভার পাঠাবে না, আমেরিকাও ইঙ্গিত দিয়ে দিয়েছে তারাও কোনো অবজারভার পাঠাবে না। তার মানে কেউ এটাকে অ্যাকসেপ্ট করছে না। অবজারভার কোথা থেকে আসবে? উগান্ডা থেকে। আচ্ছা, মজার ব্যাপার হলো উগান্ডার বিরুদ্ধে আমেরিকা গতকাল স্যাংশন আরোপ করেছে। কি কারণে স্যাংশন আরোপ করেছে উগান্ডার বিরুদ্ধে? একই কারণে, বাংলাদেশের কারণে, যেহেতু সেখানে এরকম একদলীয় নির্বাচনের তামাশা করেছে। উগান্ডার প্রাইম মিনিস্টার নাম হলো মুসাভেনি। তো মুসাভেনি যে কারণে স্যাংশন পেয়েছে, সেই মুসাভেনির দেশ থেকে উগান্ডার লোককে আনা হচ্ছে ভাড়া করে বাংলাদেশের নির্বাচন দেখার জন্য। এর থেকে বড় তামাশা কনক আর কি হতে পারে বলেন আপনি আমাকে? তো সুতরাং শেখ হাসিনা সব দিক দিয়ে পরাজিত হয়েছে, শেখ হাসিনার আর কিছু নাই। আমি বলতে চাই শেখ হাসিনার আর কিছু নাই। ক্ষমতায় থাকাটাই কিন্তু শেষ কথা না। ক্ষমতায় তো মানুষ হত্যা করে ক্ষমতায় থাকা যায়, আপনি আমিও থাকতে পারি। অস্ত্র নিয়ে ক্ষমতাটা, পাড়ার মাস্তানরা থাকে না অস্ত্র নিয়ে, এলাকার ক্ষমতাবান থাকে না পাড়ার মাস্তানরা, কিন্তু পাড়ার মাস্তানদের কোনো গ্রহণযোগ্যতা থাকে না, কোনো সম্মান থাকে। তো শেখ হাসিনা তো পাড়ার মাস্তানের থেকেও নিকৃষ্ট প্রাণী তিনি। তবে মাহমুদ ভাই, ধরেন শেখ হাসিনার যে আর্মির কনভয় সশস্ত্র বা নিরস্ত্র কোনোটাই গণভবনের আশপাশ দিয়ে যেতে পারবে না, বা তার যে প্রস্তুতি, তাতে মনে হচ্ছে তার কোনো পটেনশিয়াল থ্রেট নিশ্চয়ই আছে, নাইলে এতটা ভয় পাওয়ার কোনো। যদিও সে আর্মিকে অনেকটা 57 জন সেনা কর্মকর্তাকে হত্যার মাধ্যমে সেনাবাহিনীকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত করছে, এবং পরবর্তীতে যত ন্যাশনালিস্ট দেশপ্রেমিক ছিল সবাইকে আসলে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে ম্যাক্সিমাম, এখনো তারপরও নিশ্চয়ই থাকবে। তো আপনি ডামি নির্বাচনের কথা বলছিলেন, শরিকদেরকে নিয়ে শেখ হাসিনার যে রাজনীতি, এটা আপনি কিভাবে দেখছেন? অর্থাৎ দেখেন যে 14 দল আছে, কিছু আছে নাকি? এদেরকে কি শরিক বলেন আপনি? আমি তো এদেরকে বাড়ির ভৃত্যর বাইরে আর কিছু মনে করি না। এরকমই মানে শেখ হাসিনার ব্যক্তিগত ভৃত্য এরা। তো কিন্তু ধরেন তাদের কিন্তু প্রতিশ্রুতি ছিল, তাদের সহায়তা অতীতে নিয়েছিল শেখ হাসিনা, এখনো ধরেন দল ছুট যাদেরকে নিচ্ছে, বা ধরেন যেসব দল করেছে এখনো তো তারা সহায়তা দিচ্ছে। কে সহায়তা দিচ্ছে না? আপনি আমার প্রশ্নটা হচ্ছে আমাদের যে কোন রকমের ঘোষণা ছাড়া শেখ হাসিনা কিন্তু 298টা আসনে ঘোষণা দিয়ে দিয়েছে মনোনয়ন। এখন সেখানে আবার বলছে আমি প্রার্থী থাকতে হবে। আমার কৌশল হয়তো সেই 2018 সালেরটাই সিল হবে রাতের বেলায়, যেহেতু একই দলের পক্ষ বিপক্ষ থাকবে, মানে রাস্তায় মানুষ থাকবে, জমজমাট হবে। বেশি 14 আর 18 মিলিয়ে একটা আর কি, মানে 14 এবং 18 মিলিয়ে। 18তে তো বিএনপি নির্বাচনে ছিল, জামাত বিএনপির মাধ্যমে নির্বাচনে ছিল। এবার আমি 14 আর 18 মিশ্রণে একটা মানে ডামি নির্বাচন দেখতে পাচ্ছি। তো আমার মনে হয় না যে শেষ পর্যন্ত সফল হবে। আপনি জানেন যে বাণিজ্য নিষেধাজ্ঞার বিষয়টি আলোচিত হচ্ছে, সরকারের রিজার্ভ অনেকটা শূন্যের কোঠায় নেমে এসছে। ওইটাতে আমি পরবর্তী আলোচনায় যাবো, যে পরবর্তী ধাপ কি হতে পারে, এটা একটু পরে আমি আলোচনায় যাবো নিশ্চয়ই। এটা নিয়ে আন্তর্জাতিক কমিউনিটির এই পরবর্তী ধাপের বিষয়টা, কারণ ধরেন তফসিল ঘোষণা বা শেখ হাসিনার এত প্রস্তুতির পরে কিন্তু এখন পর্যন্ত আমেরিকা অফিসিয়ালি কোনো প্রতিক্রিয়া দেয় নাই। শুধুমাত্র ব্লিংকেন মাঝখানে কল্পনা আক্তারের নাম বলে গার্মেন্টস এর বিষয়টি সামনে এনেছেন। আর আরেকটি বিষয় আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি যে আমরা বিএনপির ভারত নীতিতে একটা পরিবর্তন আমরা দেখছি, মানে আপনার বিএনপি অনেক দেরিতে ভুল বুঝতে পারছে আর কি। অনেকটা এই কথাটা তো আমি বলে আসছি, গত 10 বছর ধরে বলে আসছি আমি বিএনপিকে। আমরা এই দুটো বিষয় নিয়ে আপনার কাছে একটু শুনতে চাই, যে ভারত নীতিতে বিএনপির অবস্থান এবং পশ্চিমা বিশ্বের পরবর্তী ইফেক্ট গুলা কি হতে পারে। কারণ মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা আছে, বাংলাদেশের মানুষ তো আপনি জানেন যে অল্পতেই হতাশ হয়ে যায়, অল্পতেই খুশি হয়ে যায়। অস্থিরতা নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই হয় না। তো এই বিষয়টা আপনি যদি এই দুটো বিষয় নিয়ে আমরা আপনার কাছে শুনতে চাই। আচ্ছা, প্রথমেই আমি বলে রাখি যে মানে আমাদের ইউটিউবের বা সোশ্যাল মিডিয়ার দর্শক শ্রোতাদের মধ্যে একটা শ্রেণী আছেন যারা সারাদিন কাজকর্ম করেন, কষ্ট করে কাজকর্ম করেন। তারা কাজকর্ম করার শেষে ইউটিউবে আশাব্যঞ্জক কথাবার্তা শুনতে চান, এবং আশাব্যঞ্জক কথাবার্তা শুনে তারা একটু কষ্ট ভুলে গিয়ে রাতে একটু শান্তিতে ঘুমাতে যেতে চান, এবং এক ধরনের স্বপ্ন দেখেন যে পরের দিন সকালে উঠে দেখবেন যে শেখ হাসিনা আর ক্ষমতায় নাই। তো এভাবে হয় না। এভাবে শেখ মুজিবের বেলায় হয়েছিল, আমরা এরকম হলে ঘুমাতে গেছি, ভোরবেলা উঠে শুনি শেখ মুজিব নাই। কিন্তু এটা বারে বারে এই জিনিস হয় না। তো ওই শ্রেণীর যারা শ্রোতা, তাদের আমার বক্তব্য পছন্দ হবে না। কারণ আমি যেটা বলবো গুজব ভিত্তিক, এবং তাদেরকে শুধুমাত্র আশা দেওয়ার মতো কোনো কিছু বলা এই বয়সে বোধহয় আমার পক্ষে খুব সমান না। আর তাছাড়া কিছুটা এক্সপেরিয়েন্স তো রাষ্ট্র চালানোরও আছে, কিছুটা লেখাপড়া করেছি,
কাজে অন্তত বাস্তবসম্মত কথা বলা উচিত আমার। 3টা ধাপ আমি দেখতে পাচ্ছি, আপনাকে বলি আমি কনক, 3টা ধাপ। পরবর্তী ধাপ কি হবে সেটা আপনাদের দেশ, মানে আপনার দেশটা এখন আমেরিকা, এই জন্য বলি, তারা বলেই দিয়েছে ভিসা স্যাংশন। এবং আপনি জানেন বোধহয় যে গতকাল উগান্ডার বিরুদ্ধে নতুন ভিসা স্যাংশন ঘোষণা করেছে আমেরিকা। কাদের বিরুদ্ধে? যারা একতরফা নির্বাচনগুলো করেছে। কাজেই ইমিডিয়েট যেটা অ্যাকশন আসবে সেটা আসবে ভিসা স্যাংশন, ফার্স্ট অ্যাকশন। এটা আসবেই। এটা 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 আটকানোর ক্ষমতা শেখ হাসিনার নাই, ভারতের নাই, কারো নাই। এটা পারবে না, কারণ এটা আপনি জানেন আমেরিকার আইন আমার চেয়ে ভালো জানেন আপনি। আইনের মধ্যে পড়ে গেছে, তা আইনের মধ্যে যেহেতু পড়ে গেছে, সেই ভিসা স্যাংশন এবার অনেক ওয়াইড হবে। এবং সেই ওয়াইড যাদের হবে তাদের মধ্যে হয়তো পুলিশ থাকবে, ব্যুরোক্রেসি থাকবে, জুডিশিয়ারি থাকবে, ইলেকশন কমিশনাররা থাকবেন, এবং তারা আর আমেরিকায় যেতে পারবেন না। কিন্তু আমার কাছে যেটা দেখার বিষয় হচ্ছে যে এবারও কি ভিসা স্যাংশন শুধু আমেরিকা দেবে, নাকি তার সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন, ইংল্যান্ড, কানাডা এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আর এশিয়াতে জাপান, সাউথ কোরিয়া, তারাও ভিসা স্যাংশন দেবে? এটা গুরুত্বপূর্ণ। এটার জবাব এই মুহূর্তে আমার জানা নাই, তবে আমি যতটুকু জানি এটা বলি যে কানাডা দিয়ে দেবে, কিন্তু কানাডা ইয়ে করবে না, তারা হয়তো অফিসিয়ালি ডিক্লেয়ার করবে না, কিন্তু প্র্যাকটিক্যালি তারা ভিসা স্যাংশন দিয়ে দেবে। মানে আমেরিকা দেয়া মাত্র আপনি ধরে নেবেন আমেরিকা কানাডা ভিসা স্যাংশন হয়ে গেছে, মানে আপনাদের আমেরিকা মহাদেশে আর এদের পক্ষে যাওয়া সম্ভব হবে না। ইউরোপ দেবে কিনা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড দেবে কিনা, সেটা পরবর্তী প্রশ্ন। সেটা আমেরিকার উপর ডিপেন্ড করে যে আমেরিকা কতটা প্রেসার ক্রিয়েট করতে পারে ইউরোপের উপরে, ইংল্যান্ডের উপরে, কিংবা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের উপরে। তো ভিসা স্যাংশন হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। ইটস এ মাস্ট, ইটস এ গিভেন ফ্যাক্ট। সেকেন্ড যেটা আসবে সেটা হলো পিস মিশন। এরপরে যেটা বলা হবে যারা মানবাধিকার হরণের সাথে জড়িত। এবং আপনি মনে রাখবেন যে এই যে ভোট না হওয়া, জনগণকে তার ভোটাধিকার প্রয়োগ করতে না দেয়া, আটকে দেয়া, এটা কিন্তু মানবাধিকারের বিরাট লঙ্ঘন। এবং এই মানবাধিকার লঙ্ঘনের সাথে যারা যারা জড়িত থাকবে, পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনী, ব্যুরোক্রেসি, তাদের জন্য পিস মিশনে যাওয়া কঠিন হবে বলে আমি ধারণা করছি। যদিও পিস মিশন একেবারে রাস্তা বন্ধ হওয়ার জন্য আবার বোধহয় সিকিউরিটি কাউন্সিলের একটা ব্যাপার আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমেরিকা তারা ফোর্স করতে পারে। কারণটা কি আপনি জানেন যে আমেরিকা সব থেকে বেশি টাকা দেয় পিস মিশনে। আমেরিকা প্রায় আমার যতদূর লাস্ট মনে আছে 19% টাকা দেয়, মানে টোটাল যে খরচ এই পিস মিশনে তার 19% ফান্ডিং আমেরিকা থেকে আসে। সো 1/5, ধরেন 5 ভাগের 1 ভাগ। তো আমেরিকা বলতে পারে যে আমি যেখানে যেখানে টাকা দিব সেই সমস্ত পিস মিশনে বাংলাদেশি কেউ আসতে পারবে না। এটা আমেরিকা করা কিন্তু কঠিন না, এটার জন্য সিকিউরিটি কাউন্সিল লাগবে না। তো এই কাজটা ইমিডিয়েটলি এক্সিকিউটিভ অর্ডারে এটা হয়ে যেতে পারে, পিস মিশন। 3 নম্বরে হচ্ছে থার্ড স্টেপ হবে ট্রেড স্যাংশন। ট্রেড স্যাংশন হয়েছে, কিন্তু ট্রেড স্যাংশন ক্যাম্বোডিয়ার বিরুদ্ধে হয়েছে, আপনি জানেন। ইউরোপিয়ান ইউনিয়ন ট্রেড স্যাংশন দিয়েছে ক্যাম্বোডিয়ার উপরে। আমেরিকা আফ্রিকার কোন কোন দেশের বিরুদ্ধে দিয়েছে ট্রেড স্যাংশন। তো একই ধরনের ট্রেড স্যাংশন বাংলাদেশের উপরে আসাটা আমি মনে করি এটা সময়ের ব্যাপার, আসবে। আর একটা জিনিস হবে, এটা আমি বলে রাখছি ব্যবসায়ীদের উদ্দেশ্য করে, বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ী বা যারাই এক্সপোর্ট করে ইউরোপে কিংবা আমেরিকায়, তাদেরকে আমি বলে রাখছি যে আপনারা জানেন, হয়তো সাধারণ যারা দর্শক তারা জানবেন না, কিন্তু যারা এক্সপোর্টের ব্যবসা করেন তারা জানবেন যে জিএসপি প্লাস নামে একটা ব্যাপার আছে। তার মানে হচ্ছে যে বাংলাদেশের জিএসপি পাওয়া শেষ হয়ে যাবে 2026 সাল থেকে। কারণ হচ্ছে যে বাংলাদেশের থার্ড ওয়ার্ল্ডের মধ্যে নাই, তাদের পার ক্যাপিটা ইনকাম থার্ড ওয়ার্ল্ডের থেকে বেশি। মানে এখন কি বলে, উন্নয়নশীল রাষ্ট্রে বাংলাদেশ, তো উন্নয়নশীল রাষ্ট্র হলে জিএসপি পাবে না, তখন কি পাবে? জিএসপি প্লাস। কিন্তু জিএসপি প্লাস পেতে হলে 2-3টা তার ক্রাইটেরিয়া আছে। 1 নম্বর ক্রাইটেরিয়া কি জানেন? যে ডেমোক্রেটিক হতে হবে। 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে মানবাধিকার সমুন্নত রাখতে হবে। 3 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে শ্রম আইন, মানে লেবারদের জন্য কি অবস্থা, লেবারদের প্রতি কোনো অত্যাচার করা যাবে না। এই 3টা খুব গুরুত্বপূর্ণ, ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, লেবার রাইটস। এই 3টা যদি না থাকে আপনি জিএসপি প্লাস পাবেন না। আর জিএসপি প্লাস যদি না পান, তাহলে ইউরোপিয়ান ইউনিয়নে আপনার এক্সপোর্ট কমপক্ষে, আমি যেটা আন্দাজ করছি, 20% কমে যাবে। 20%, 20 ভাগ কমে যাবে। আর তার সঙ্গে যদি ক্যাম্বোডিয়ার বিরুদ্ধে যে স্যাংশন দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন, ওই স্যাংশন বাংলাদেশের উপরে দেয়, তো ধরেন আরো 10-20% কমে যাবে। তাহলে ইউরোপে 40% যদি আপনার এক্সপোর্ট কমে যায়, আমেরিকাতে 40-50% যদি আপনার এক্সপোর্ট কমে যায়, তাহলে বাংলাদেশের টোটাল এক্সপোর্ট কত? গার্মেন্টস এর এক্সপোর্ট, টোটাল এক্সপোর্ট এখন ধরেন $50-52 বিলিয়ন। এর থেকে 50% কমে গেলে বাংলাদেশের এক্সপোর্ট নেমে আসবে $25 বিলিয়ন। তো বাংলাদেশের অর্থনীতি টিকবে? এখনই ডলারের যে দাম, এরপরে ডলার আপনি পাবেন কোথায়? এখনই তো রিজার্ভ নাই আপনার। আচ্ছা, আরেকটি কাজ করতে পারে আমেরিকা ইমিডিয়েটলি, সেটা হলো যে আপনার আইএমএফ যে আপনাদেরকে ঋণ দিয়েছে, সেই ঋণের দ্বিতীয় কিস্তি আসার কথা, অ্যাপ্রুভাল হওয়ার কথা ডিসেম্বর মাসে। সেই ঋণের কিস্তির মধ্যে এখন যদি বলে যে যেহেতু বাংলাদেশে ডেমোক্রেসি নাই,
যেহেতু বাংলাদেশের লেবার রাইটস নাই, যেটা ব্লিংকেন সাহেব তার বক্তৃতায় বলেছেন কল্পনা আক্তারের নাম নিয়ে, যে বাংলাদেশে লেবার প্রবলেম আছে এবং ডেমোক্রেসি নাই, তো আইএমএফ যদি আপনার সেকেন্ড আটকে দেয়, না দেয়, ডিসেম্বরের শেষে এটা বোর্ড মিটিং এ যাওয়ার কথা, মনে রাখতে হবে এটা, ডিসেম্বরের শেষে বোর্ড মিটিং এ যাবে আইএমএফ এর, সেখানে আমেরিকা যদি ভিটো দেয়, তা আইএমএফ তো আপনাকে দেবে না সেকেন্ড কিস্তি। তো সেকেন্ড কিস্তি যদি আপনাকে না দেয়, তাহলে তো আন্তর্জাতিক ভাবে আপনার অর্থনীতিতে ধস নেমে যাবে। সুতরাং আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ইকোনমি আগামী 6 মাসের মধ্যে, আপনাকে একটা বুঝতে হবে যে একটা টাইটানিক জাহাজ ডুবতেও কিন্তু কয়েকদিন সময় লেগেছিল। তো বাংলাদেশও মোটামুটি একটা ইকোনমির দেশ, আজকে বন্ধ করে দিলেন আর কালকে ডুবে গেল, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা মাস 6 সময় লাগে। তাহলে এই কাজগুলো যদি করে ফেলে আমেরিকা এবং ইউরোপ, যেগুলো আমি বললাম, যা বললাম, যে জিএসপি প্লাস দিবে না, স্যাংশন দিবে ক্যাম্বোডিয়ার মতো, এবং আমেরিকা স্যাংশন দিবে আফ্রিকার মতো, এবং আইএমএফ যদি তার ঋণ যদি সেকেন্ড কিস্তি না দেয় ডিসেম্বর মাসে, তাহলে আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশের ইকোনমি বলে কোনো কিছু থাকবে না, বাংলাদেশের ইকোনমি কোলাপস করে যাবে। তো সেই কোলাপস করা অবস্থায় শেখ হাসিনাকে আজকে যারা ক্ষমতায় টিকিয়ে রেখেছেন, কারা টিকিয়ে রেখেছে শেখ হাসিনাকে ক্ষমতায় বলেন? টিকিয়ে রেখেছে অস্ত্রধারী লোকজন, তার মানে পুলিশ, আর্মি, র্যাব, তারা টিকিয়ে রেখেছে। আর কারা টিকিয়ে রেখেছে? জুডিশিয়ারি, ব্যুরোক্রেসি টিকিয়ে রেখেছে। আর কারা? ব্যবসায়ীরা। কারণ ব্যবসায়ীরা এখন পর্যন্ত শেখ হাসিনার পক্ষে কথা বলে গেছেন। এখন সেটা নিজের ইচ্ছায় বলেছেন না চাপে পড়ে বলেছেন, সেটা ভিন্ন কথা। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমি কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীদের চিনি কনক, যেহেতু আমি বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান 5 বছর ছিলাম। বাংলাদেশের সকল বড় ব্যবসায়ীকেই আমি চিনি, তাদের ব্যাকগ্রাউন্ড আমি জানি, কার কতদূর সততা এটাও আমি খুব ভালো করে জানি। কাজে আজকে যদি তারা বলেন যে আমরা চাপের মুখে বলেছিলাম, আমি একটা কথা মনে করে দিতে চাই, যদি সরকার কোনোদিন পরিবর্তন হয়, এই ব্যবসায়ীদের কিন্তু জবাব দিতে হবে। সেটা আমি এই জন্য বলছি না যে আমি সেই সরকারের অংশ হব, প্রশ্নই আসে না। আমার এখন বয়স হয়ে গেছে, এখন রিটায়ারমেন্ট হয়ে গেছে আমার, আর এখন আমি বইপত্র পড়তে বেশি আনন্দ লাভ করি, আমার রাজনীতিতে এখন আর কোনো ইন্টারেস্ট নাই। কিন্তু যারাই আসুক সরকারে, তাদের উপরে আমরা কিন্তু চাপ প্রয়োগ করব যে এই ব্যবসায়ীদের ছাড় দেওয়া যাবে না, যারা এই সরকারকে টিকিয়ে রেখেছে, যারা কিছুদিন আগেও ওই চীনমৈত্রী সম্মেলনে যারা বলেছে শেখ হাসিনার সরকার বারবার দরকার, শেখ হাসিনাকে যে কোনো মূল্যে আমরা রাখবো, তার মধ্যে একজন আবার ইলেকশনও করছে, আজাদ, হামিম গ্রুপের আজাদ তো স্বতন্ত্র থেকে ইলেকশন করছে। এই নামগুলো আমাদের মনে রাখতে হবে। হামিম গ্রুপের আজাদের কথা বলেন, সোহানের কথা বলেন, বসুন্ধরার সালমান রহমানের কথা বলেন বেক্সিমকোর, তারপরে মেঘনা গ্রুপের মালিকের কথা বলেন, তারপরে তীর মার্কা 71 টিভির যে অ্যাকচুয়াল ফাইন্যান্সিয়াল, এগুলো তো জনগণ জানেও না, এগুলো জানানো দরকার। কারণ যে 71-এর যে ফাইন্যান্সিয়াল, তীর মার্কার যে মালিক, তার নামটা আমি ভুলে গেলাম, তীর মার্কা মনে রাখতেই হবে। এবং জনগণের প্রতি আহ্বান জানানো দরকার যে আপনারা মেঘনা গ্রুপের যে প্রোডাক্ট, তারপর তীর মার্কা, এগুলো বয়কট করা শুরু করেন। যেমন ধরেন আজকে ইসরায়েলের বিরুদ্ধে সারা পৃথিবীতে বয়কট শুরু হয়ে গেছে না, স্টারবাকের বিরুদ্ধে লোকে বয়কট করতে বলছে, ম্যাকডোনাল্ড বয়কট করতে বলছে। বাংলাদেশে আমাদের উচিত যেই ব্যবসায়ী আজকে শেখ হাসিনার ফ্যাসিবাদ টিকিয়ে রেখেছে, সেই ব্যবসায়ীদের পণ্য সাধারণ মানুষের বয়কট করা উচিত। সাধারণ মানুষের প্রতি আমার একটা বলার কথা হলো, আপনারা অনেক কিছু করতে পারেন না, কারণ সরকার আপনাদের উপরে চাপ প্রয়োগ করে। আপনারা ইচ্ছা করলেও বিদ্যুৎ বিল দেওয়া বন্ধ করতে পারবেন না, অসহযোগ করতে পারবেন না, কিন্তু এটুকু অসহযোগ তো আপনারা করতে পারেন যে যারা এই হাসিনার এই ফ্যাসিস্ট শাসন টিকিয়ে রাখার জন্য পয়সা দিচ্ছে, সেই সমস্ত ব্যবসায়ীদের পণ্য আপনারা বয়কট করতে পারেন, সেটুকু তো করতে পারেন। আপনারা তীর মার্কা না কিনলে কি আপনি অন্য জায়গা থেকে সয়াবিন পাবেন না? আপনি ময়দা, আটা, ডাল এগুলো পাবেন না? আপনারা তীর মার্কা বয়কট করুন, আপনারা বসুন্ধরার সব প্রোডাক্ট বয়কট করুন, বেক্সিমকো প্রোডাক্ট বয়কট করুন, আপনারা মেঘনা গ্রুপের প্রোডাক্ট বয়কট করুন। আজাদের অবশ্য ডোমেস্টিক প্রোডাক্ট খুব বেশি নাই, তার হলো বেশিরভাগ গার্মেন্টস এর। তো যেগুলো জনগণের পক্ষে সম্ভব সেই কাজগুলো করা দরকার, এই অসহযোগগুলো করা দরকার। এবং কনক, আপনারও একটা দায়িত্ব আছে, যেহেতু আপনি সিরিয়াস সাংবাদিকতা করেন ইউটিউবে, আপনি এদের একটা লিস্ট তৈরি করে আমার মনে হয় জনগণকে জানিয়ে দেন। অবশ্যই এই কাজগুলো আমাদের করা, এগুলো খুব সহজ। এটার জন্য আপনি সরকারের রোষের তলে করবেন না, কারণ জানবে কি করে যে আপনি কিনছেন কি কিনছেন না। এই লিস্ট একটা আপনার এখানে টাঙিয়ে দেওয়া উচিত। আমি রিকোয়েস্ট করবো আপনাকে, যেগুলো লিস্ট করে আপনি দিয়ে দেন যে এদের সাথে কোন রকম ব্যবসা, আপনি ভ্যাকসিনকোর ওষুধ কিনবেন না, অল্টারনেটিভ ওষুধ বিভিন্ন জায়গায় আছে, ভ্যাকসিনকোর অন্যান্য প্রোডাক্ট কিনবেন না আপনি, যেগুলো বাংলাদেশে বিক্রি হয়, সেগুলো অল্টারনেটিভ প্রোডাক্ট পাওয়া যায়। কাজে এদের যারা একেবারে নগ্নভাবে এই সরকারকে টিকে থাকতে সহায়তা করেছে, যারা নগ্নভাবে বাংলাদেশে এই পরিমাণ দুর্নীতি করেছে, লুটপাট করে বাংলাদেশের ইকোনমি শেষ করে দিয়েছে, তাদেরকে মাফ করা যায় না, তাদেরকে মাফ করা সম্ভব না। কাজে এই কাজগুলো আমাদেরকে করতে হবে। তো ট্রেড স্যাংশন যখন আসবে তখন দেখবেন এটা সব ভেঙে পড়ছে। কাজে আমি যেটা বলতে চাই যে বাংলাদেশের
আমলা শ্রেণীদের, আমলাদের সাথে আমি কাজ করেছি, কারণ 5 বছর সরকারে ছিলাম, আমার সেক্রেটারি ছিল, তারা সব আমলা ছিল, এবং আরো লোকজন ছিল যাদেরকে আমি চিনি, আর্মির লোকজনকে চিনি। তো তাদেরকে আমি বলতে চাই যে আপনারা নিজেদের প্রতি অন্যায় করছেন, আপনারা দেশের প্রতি অন্যায় করছেন, আপনারা পরবর্তী প্রজন্মের প্রতি অন্যায় করছেন। একসময় আপনাদের ছেলেমেয়েরা আপনাদেরকে জিজ্ঞেস করবে যে তোমরা কেন এরকম একটা দুর্নীতিবাজ, এরকম একটা ফ্যাসিস্ট রেজিমকে টিকিয়ে রাখতে সাহায্য করেছিলে। এই যে যারা আজকে ভিসা স্যাংশনে পড়বেন, তাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতে পশ্চিমে যেতে পারবে না। তো যখন লেখাপড়া করতে পশ্চিমে যেতে পারবে না, এটা জবাব আপনাদেরকে দিতে হবে। তাদেরকে কোথায় পাঠাবেন? বেইজিং এ পাঠাবেন পড়াশোনা করবার জন্য, না দিল্লিতে পাঠাবেন? তাদেরকে কোনো পশ্চিমা রাষ্ট্রে আপনি পাঠাতে পারবেন না। কাজে আমি যেটা মনে করি যে 7 তারিখে যদি একটা ডামি ইলেকশন করেও ফেলে শেখ হাসিনা, তাতেও শেখ হাসিনা কিন্তু বিজয়ী হচ্ছে না, শেখ হাসিনার বিপদ যাচ্ছে না। কিন্তু মুশকিলটা কোথায় দেখেন, শেখ হাসিনা বাংলাদেশের মেসেঞ্জারের মধ্যে কেউ কল করছে আপনাকে, আমি ওটা বন্ধ করে দিয়েছি। তো বাংলাদেশি বিপদকে শেখ হাসিনা নিজের বিপদ মনে করে না, সেই জন্য বাংলাদেশের যদি ধ্বংস হয়ে যায়, তারপরে শেখ হাসিনা কিন্তু তার ক্ষমতা, তার চেয়ার ছাড়বে না। এটাও আমি বলে রাখছি জনগণকে, এবং আমি ব্যুরোক্রেটদের বলে রাখছি, ব্যবসায়ীদের বলে রাখছি, যে আপনারা রাস্তায় পড়ে গেলেও শেখ হাসিনা ক্ষমতা ছাড়বে না। শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করতে হবে, এবং সেই বাধ্য আপনারাই করতে পারেন। আপনারা বলতে পারেন আমরা আর আপনার নির্দেশ মানবো না, আপনারা বলতে পারেন, আর্মি বলতে পারে, পুলিশ বলবে না। কারণ কি জানেন, আমি তো 5 বছর জেলে ছিলাম, রিমান্ডে ছিলাম বহুদিন, প্রায় 40 দিন রিমান্ডে ছিলাম। আমি তো সরকারি সব পুলিশ অফিসারদের দেখেছি, ডিবিতে একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার নাই যার ব্যাকগ্রাউন্ড আওয়ামী লীগ না। সুতরাং পুলিশের মধ্যে যে সমস্ত অফিসার, সেগুলো গত 15 বছরে হাসিনা সব নিজেদের লোকজন ঢুকিয়ে ফেলেছে। কাজে পুলিশের প্রতি আমি খুব বেশি আশা করি না। আমি এখনো সেনাবাহিনীর প্রতি আশা করতে চাই। আপনিও আজকে তাই বললেন, বা সামির ইয়েতেও তাই মিন করে তার যে পোস্ট, যে আর্মির মধ্যে এখনো দেশপ্রেমিকরা আছে। তাদের উচিত এখনই ইউনাইটেড হয়ে হাসিনাকে বাধ্য করা ক্ষমতা ত্যাগ করবার জন্য। না হলে হাসিনাকে রাখার জন্য আপনারা শুধু নিজেদেরকে ধ্বংস করছেন না, আপনারা কিন্তু বাংলাদেশকেও ধ্বংস করে দিচ্ছেন। আর একটা কথা আমি বলে রাখছি, আমরা যারা বিদেশে আছি, আমরা আমাদের সাধ্যমতো কাজ করছি। যেমন ধরুন আপনি কোন ইউটিউব চালাচ্ছেন, আপনার মতো আরো চালাচ্ছে, ইলিয়াস করছে, পিনাকি করছে, আরো যারা করছে নাকি সোশ্যাল মিডিয়ায়, এছাড়াও অনেকে কাজ করছে। আমি যতদূর জানি যে আগামী 10 তারিখে আন্তর্জাতিক হিউম্যান রাইটস ডে। ওই দিন অনেক জায়গাতেই বোধহয় আমাদের বাংলাদেশি ডায়াসপোরা যারা আছেন, বিদেশি বাংলাদেশিরা, তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ করবেন। সেখানে আমি একটা বলে রাখি, আমাদের একটা ছোট সংগঠন আছে, আপনি কনক এটা জানেন, এই সংগঠনটার নাম সাপিটা হচ্ছে সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ, এবং এটা হেডকোয়ার্টার হচ্ছে অস্ট্রেলিয়াতে। আমরা 9 তারিখে আর একটা গুরুত্বপূর্ণ দিন, এটা একটু বলা দরকার, এটা বাংলাদেশে অনেকেই জানেন না, 10 তারিখেরটা জানেন। 9 তারিখে হলো 9 ডিসেম্বর ইজ ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপশন ডে। এটা ইউএন অনুমোদিত ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপশন ডে। আমরা ওই দিন 9 তারিখে আমরা একটা ডকুমেন্টারি বের করছি সাপির তরফ থেকে। এটা হচ্ছে যে হাসিনা গত 15 বছরে যে দুর্নীতি করেছে, তার একটা খতিয়ান আমরা ইনশাআল্লাহ 9 তারিখে আমরা এই ডকুমেন্টারিটা আমরা আপলোড করবো। তো আপনার এখানেও আপনার সহযোগিতা চাই কোনো, কারণ এখানে যে আমি একই সঙ্গে এই ডকুমেন্টারি আমার এখানে আপলোড দিতে পারি, আমার কোনো সমস্যা। থ্যাংক ইউ। তাহলে আমি বলে দিব, সাপির যারা অর্গানাইজার, আমি ওটার প্রেসিডেন্ট, আপনি জানেন এটা, তো ওটার যে সেক্রেটারি, আমি সেক্রেটারি সাহেবকে বলে দিব, তিনি একটা কলেজের পড়ান শিক্ষক, তাকে বলে দিব আপনার সাথে যোগাযোগ করে, যাতে করে হাসিনার এই করাপশনের খতিয়ানটা আমরা 9 তারিখে সকল সোশ্যাল মিডিয়ায় আমরা দেখাতে পারি। এবং এটা কিন্তু ইংরেজিতে করছি, আমরা ইংরেজিতে করছি কেন জানেন? আপনি মুশফিক, আপনারা যারা কাজ করছেন আমেরিকান ইয়ের সঙ্গে কাজ করছেন, অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে, তাদেরকেও আপনারা এটা দিয়ে দিতে পারবেন। এটা ইংরেজিতে, পুরোটা ইংরেজিতে। আমার ধারণা এটা 15 থেকে 16 মিনিটের একটা ডকুমেন্টারি, হাসিনার দুর্নীতির মোটামুটি একটা খতিয়ান। আমরা গত 6 মাস ধরে এর উপরে প্রচুর টাকা পয়সা খরচ করে আমরা তদন্ত করেছি, এবং তদন্ত করে সমস্ত ইনফরমেশন একসাথে জোগাড় করে ভেরি ইনফরমেটিভ ইংরেজিতে করছি, যাতে আন্তর্জাতিকভাবে হাসিনার দুর্নীতির চিত্রটা মানুষের সামনে চলে আসে। তাহলে 9 তারিখটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, 9 ডিসেম্বর। 10 তারিখ আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বিকজ 10 তারিখটা হচ্ছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে। তো 9-10 এই দুটো তারিখ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো আমি সবাইকে আহ্বান জানাবো, বিদেশে যারা আছেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি, যে যেখানে আছি আমাদের যতটুকু ক্ষমতা। আপনি করছেন না কনক, এত কষ্টের মধ্যে, আপনার এই পরিবার নিয়ে এত কষ্টের মধ্যে আপনি তো করছেন আপনার মতো করে। তো আমি সবার কাছে আবেদন জানাচ্ছি, যারা বাংলাদেশকে একটা স্বাধীন দেশ হিসেবে দেখতে চান, আবার জনগণের অধিকার ফিরিয়ে আনতে চান, আসুন আমরা সবাই মিলে কাজ করি। হতাশ হবেন না,
এটা আমি বারে বারে বলি, একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে সরানো কঠিন কাজ। এখানে হতাশ যদি হয়ে যান তাহলে কিন্তু আপনি ফ্যাসিবাদের সহযোগিতা করছেন। হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। আপনি এত কিছুর মধ্যে আপনারা আনন্দিত হন না কেন? এত কিছুর মধ্যে হাসিনা পারলো না তো তার দামি নির্বাচনে নিয়ে যাওয়ার জন্য বিরোধী দলকে ভাঙতে পারলো না তো, বিরোধী দল ইউনিটি ভাঙতে পারে নাই, বিএনপিকে ভাঙতে পারে নাই। অনেকে বলেছিল জামাত চলে যাবে, একটা আন্ডারস্ট্যান্ডিং করে ইলেকশনে চলে যাবে, কই জামাত গেছে আন্ডারস্ট্যান্ডিং করে ইলেকশনে। এবং যারা এটা ছড়িয়েছিল, কারা ছড়িয়েছিল জানেন? তারাও এই সরকারের এজেন্ট, ডিজিএফ এর এজেন্টরাই ছড়িয়েছিল, যাতে করে আন্দোলন দুর্বল হয়ে যায়। আন্দোলন কিন্তু দুর্বল হয় নাই। আন্দোলনের এই পর্যায়ে বিরোধী দল বিজয়ী হয়েছে। আপনারা হতাশ হচ্ছেন কেন? হতাশা কেন? হতাশ কোথায় দেখলেন? আমি তো অত্যন্ত আনন্দিত। আমি মনে করি আমরা বিজয়ী হয়েছি। হ্যাঁ, আপনি বলতে পারেন চূড়ান্ত বিজয় তো এখনো আসে নাই, আসবে ইনশাল্লাহ, আল্লাহ চাইলে আসবেন। না, ধাপে ধাপে আমরা বিজয়ের দিকে যাচ্ছি ইনশাল্লাহ। আমি এটা মনে করি। জনাব মাহমুদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার যে অভিজ্ঞতা, জ্বালানি উপদেষ্টা ছিলেন, আপনি বোর্ডের চেয়ারম্যান ছিলেন, আপনি বাংলাদেশের শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো চালিয়েছেন, আপনি সাংবাদিকতা করেছেন। সো আপনার যে অভিজ্ঞতা এবং আপনার কাছ থেকে যখন আমরা তথ্যগুলো শুনি, তখন এগুলো অনেক বেশি সহজভাবে আমাদের বোধগম্য হয় এবং আস্থার জায়গাটা তো আপনার উপর আমাদের অসীম। সো এবং আমি আশা করি যে আপনি যে বক্তব্যগুলো রাখলেন, সাধারণ মানুষ সেটি বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী তাদের যার যার অবস্থান থেকে। আমার একটা শেষ বক্তব্য আছে, আপনার শেষ করবার আগে আমাকে একটু 1 মিনিটের জন্য আবার দেবেন। জি প্লিজ মাহমুদ ভাই, আপনি বলেন। জি, আমার একটা শেষ বক্তব্য। এটা এক ধরনের পরামর্শ বিএনপির প্রতি আমার। বিএনপির প্রতি কেন বলছি জানেন? যত যাই হোক, বিরোধী আন্দোলনের নেতৃত্ব কিন্তু বিএনপির হাতে, এটা আমাদের ভুলে গেলে চলবে না। এবং বিএনপি হচ্ছে এক ধরনের ক্যাটালিস্ট, এবং তাকে কেন্দ্র করে অন্যেরা সবাই, সব বিরোধী দল, জামাত বলুন, ইসলামী যে সমস্ত দলগুলো আছে, তারপরে অন্যান্য যা ঐক্যবদ্ধ যারা আন্দোলন করছে, বিএনপির প্রতি আমার একটা রিকোয়েস্ট হচ্ছে যে এই যে যুগপৎ আন্দোলন চলছে, এটা বাদ দিয়ে এটা বাদ বলবো না আমি, একটা পর্যায় পর্যন্ত এটা ঠিক ছিল এবং সেই পর্যায়ে সাকসেসফুল হয়েছে। এখন আমরা যুদ্ধের পরবর্তী ধাপে কিন্তু চলে এসেছি। কনক, প্রথম পর্যায়ে আমরা জয়লাভ করেছি, হাসিনাকে আমরা এক্সপোজ করে দিয়েছি, হাসিনা গোয়েন্দারা পরাজিত হয়েছে, হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা পরাজিত হয়েছে, তারা বিরোধী দলকে ভাঙতে পারে নাই। আমি সমস্ত বিরোধী দলের নেতা এবং কর্মীদের অভিবাদন জানাচ্ছি। আপনাদের ত্যাগ বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যারা আজকে জেলে আছেন, আলমগীর ভাই বলেন, আমির খসরু মাহমুদ বলেন, মির্জা আব্বাস বলেন, যারাই আজকে জেলে আছেন, সিনিয়ররা, জুনিয়ররা, মধ্যম শ্রেণী, সবাইকে আমার অভিনন্দন। আপনাদের ত্যাগ বাংলাদেশ ভুলবে না। কিন্তু আমার যেটা শেষ বক্তব্য হচ্ছে বিএনপির প্রতি, এখন আমরা নেক্সট পর্যায়ে যাচ্ছি যুদ্ধে, কাজে এখন আর যুগপৎ নয়, এখন ঐক্যবদ্ধ আন্দোলনের দরকার। আমি জানি না আপনি আমার সঙ্গে একমত কিনা, কোনো একমত। আমার মতামতটা আমি দিয়ে দিচ্ছি। আমার মতামতটা হচ্ছে যে এখন যুগপৎ থেকে ঐক্যবদ্ধে যাওয়ার সময় এসছে। যেমন মুক্তিযুদ্ধের সময় ইনিশিয়ালি শুরু হয়েছিল একভাবে, আর যখন ফাইনাল লড়াই পাকিস্তানিদের বিরুদ্ধে হয়, তখন কিন্তু আর্মি কমান্ড অন্যভাবে গড়তে হয়েছে। কাজে এখন সময় এসছে ঐক্যবদ্ধ আন্দোলন করবে। যুগপৎ শেষ, সেই পর্যায়ে তারেক রহমান সাকসেসফুল, 100% সাকসেসফুল। এই পর্যায়ে আমার প্রস্তাব হচ্ছে আপনার মাধ্যমে জনগণের কাছেও আমার প্রত্যাশা, আমরা একটা আসুন ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। আমি একটা নাম বললাম, অন্য একটা নাম আপনারা বলতে পারেন, আমার একটা নাম মনে এসছে, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য, যেটার নেতৃত্ব দিবে বিএনপি, যেটার নেতৃত্ব দিবেন যতদিন ম্যাডাম ফ্যাসিবাদের কারাগারে থাকবেন ততদিন অবশ্যই নেতৃত্ব দিতে হবে তারেক রহমানকে। এটা নেতৃত্ব দিবেন তারেক রহমান। কিন্তু এখন আর যুগপৎ না, এখন সময় হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে চূড়ান্ত আন্দোলনে যাবার, এবং চূড়ান্ত আন্দোলনে গিয়ে শেখ হাসিনা এবং তার সম্পূর্ণ চক্র, দুর্নীতিবাজ ফ্যাসিবাদ চক্রকে পরাজিত করতে হবে এমন ভাবে যাতে বাংলাদেশে আর ভবিষ্যতে কোনোদিন এমন ফ্যাসিবাদ মাথা চালা দিয়ে দাঁড়াতে না পারে। কাজে আমার বক্তব্যের শেষ কথা হচ্ছে, আসুন আমরা একটা জাতীয় ঐক্যের দিকে যাই। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে ইসলামী অন্য দল, কে বাম, কে ডান, ওটা ওই পর্যায়ে আমরা পার করে ফেলি। পার করে আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেই। আমি মনে করি হাসিনাকে চূড়ান্তভাবে পরাজিত করা সম্ভব। সেই পরাজয় দামি নির্বাচনের যে নির্ধারিত তারিখ 7ই জানুয়ারি, তার আগেও ঘটে যেতে পারে যদি আমরা এই জাতীয় ঐক্যটা করতে পারি। তো সেটাই আমার আহ্বান হচ্ছে তারেক রহমান এবং বিএনপি নেতৃবৃন্দের প্রতি, যে আপনারা অতি দ্রুত এই জাতীয় ঐক্যের ঘোষণাটা দিন। জনগণ উজ্জীবিত হবে এবং শেখ হাসিনার পরাজয় ইনশাআল্লাহ অবধারিত। মাহমুদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বিশ্লেষণের জন্য। নিশ্চয়ই আমরা যারা এই অনুষ্ঠানটি শুনলাম, আমরা অনেকে উপকৃত হবো, আমাদের অনেক বিষয় স্পষ্ট হবে বোঝার ক্ষেত্রে, রাজনৈতিক প্রতিরোধের ক্ষেত্রে। আপনাকে ধন্যবাদ। আশা করি মাহমুদ, আপনি আরেকটু নিয়মিত হবেন আমার অনুষ্ঠানে।
চেষ্টা করবো। মানুষের প্রচুর, আপনি দেখবেন যে মানুষ আপনার কথা শুনতে চায় প্রতিদিনই, একবার না দুইবার, 5 বার, 10 বার আপনার ব্যাপারে মানুষ লিখে যে মাহমুদ ভাইকে দেখতে চাই, মাহমুদ ভাইয়ের কথা শুনতে চাই। So আমার মনে হয় যে আপনি একটু সময় করে কথা বলবেন, এত দীর্ঘ না বলেন, একটু সংক্ষিপ্ত হলেও আপনার পার্টিসিপেশনটা খুব জরুরি এই মুহূর্তে, জনগণের বোঝার সুবিধার্থে অনেক কিছু। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আল্লাহ আপনার ভালো করুন। জি দর্শক, এতক্ষণ যারা এই অনুষ্ঠান শুনলেন নিশ্চয়ই আপনারা এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। যেন মাহমুদুর রহমান যেমনটি বলছিলেন, যারা এই ফ্যাসিবাদের দোষক তাদের পণ্য বর্জন করুন। পাশাপাশি আমি বলবো যারা বিদেশে আছেন তারা এই সরকারকে সহায়তা করতে রেমিটেন্স পাঠানো বন্ধ করুন। ব্যাংকে টাকা যাদের গচ্ছিত আছে, টাকা সেই টাকাগুলো আপনারা সরিয়ে রাখুন, কারণ সব টাকা হজম করে ফেলবে এই সরকার। পাশাপাশি যার যার অবস্থান থেকে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে হবে। শুধুমাত্র ফেসবুক, ইউটিউব দেখে আপনারা চূড়ান্ত বিজয়ের পথে যেতে পারবেন না। চূড়ান্ত বিজয়ের জন্য প্রত্যেকেরই অংশগ্রহণ জরুরি। এটি মুক্তিযুদ্ধের চেয়েও জটিল যুদ্ধ, মুক্তিযুদ্ধের চেয়েও কঠিন পরিস্থিতি। বিদেশি শক্তি আমাদের সাথে আছে, কিন্তু অধিকারের সংগ্রামটা আমাদেরকেই আদায় করে নিতে হবে, আমাদের অধিকার। এবং দর্শক, প্রথমে যেটি বলছে যে সরকার সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করছে, আগের মতো অ্যালগরিদমে আপনারা আপনাদের নিউজ ফিড বা নোটিফিকেশন অনেক তথ্যই পাবেন না। আপনাদের কাছে অনুরোধ করছি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলের থেকে আপনারা যে কমিউনিটি ফিল্ড, সেখান থেকে আপনারা নোটিফিকেশন পাবেন, এবং আমাদের যে ফেসবুকের যে অ্যাকাউন্ট এবং পেজ, সেটিতে সাবস্ক্রাইব করে লাইক ফলো দিয়ে রাখুন। একবার অন্তত ঢু মারুন সর্বশেষ আপডেটটি জানার জন্য, কারণ